তো লাস্ট দিন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছিল যে স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম কতটুকু থিকনেস আসলে প্রোভাইড করতে হয় সেটা। ইন এডিশন আমাদের আরো কিছু জিনিস দেখে তারপরে হচ্ছিল ডিজাইনে যেতে হবে। তো আমরা যখন ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের সেই জায়গাটাতে আমাদের আরো কিছু জিনিস দেখতে হয়, যেমন মিনিমাম একটা রিইনফোর্সমেন্ট আসলে প্রোভাইড করতে হয়। তো তোমরা হচ্ছিল বিম যখন পড়ে আসছো তখন রো ইকুয়াল টু এএস ওভার বিডি এটা পড়ে আসছো, যেটা হচ্ছিল রিইনফোর্সমেন্টের রেশিও বা টেনসাইল রিইনফোর্সমেন্টের যে রেশিওটা আমরা ধরি এএস বাই বিডি। তো ঠিক একইভাবে যখন আমরা স্ল্যাব ডিজাইনে যাব, স্ল্যাবের ক্ষেত্রে আমরা রেশিওটাকে ধরবো হচ্ছিল বি টি হিসাবে, তার মানে টোটাল থিকনেস হিসাবে। কেন আমি একটু পরে আসতেছি। সো এটা হচ্ছিল আমরা স্ল্যাবের ক্ষেত্রে চিন্তা করতেছি, আর এটা হচ্ছিল বিমের ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম ডিটা ছিল ইফেক্টিভ ডেপথ, আর এখানে টিটা হচ্ছিল আমাদের টোটাল থিকনেস বা টোটাল হাইট যাই বলা না কেন। তো অ্যাকর্ডিং টু এসিআই কোড আমাদেরকে মিনিমাম রেশিও অফ টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ইন স্ল্যাব বেসড অন দ্য গ্রস কনক্রিট এরিয়া, তার মানে গ্রস কনক্রিট এরিয়ার উপর ডিপেন্ড করে তারা হচ্ছিল আমাদেরকে কিছু রেশিও বলে দেয় যে মিনিমাম রেশিওটা কতটুকু হবে রিইনফোর্সমেন্টের। সেই কারণে আমরা আসলে এখানে এএস বাই বিটি এই জিনিসটা ইউজ করবো স্ল্যাবের ক্ষেত্রে, যে টোটাল গ্রস এরিয়ার রেসপেক্টে রেশিওটা কত। তো এই জিনিসটা এখন কেন প্রোভাইড করতে হয় সেটা আগে একটু চিন্তা করে আসি। যদি আমরা নর্মাল একটা স্ল্যাবে এরকম কাস্টিং করে রেখে দিই, দেখা যাবে যে এটা ভিতরে কোনো রিইনফোর্সমেন্ট না থাকলে এটা ছোট ছোট ক্র্যাক হয়তো বা দেখা দিবে, যেহেতু এটা হিউজ একটা কনক্রিট। এটার কারণ হচ্ছে হলো আমাদের জেনারেলি সিমেন্ট বা কনক্রিটের যেটা ন্যাচারাল ফেনোমেনা সেটা হচ্ছিল সে তার ভলিউমটাকে কমায় আনতে চায়, এক ধরনের শ্রিঙ্কেজ হয়। শ্রিঙ্কেজের কারণে এবং যখন এটার টেম্পারেচার ইনক্রিজ করে তখন এটার ভলিউম বাড়তে চায়। তো সেই ক্ষেত্রেও টেনশন জেনারেট করতে পারে। টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ এই দুইটা ফ্যাক্টরকে মাথায় রেখে আমাদের যে কোনো কনক্রিটের ক্ষেত্রেই অ্যাটলিস্ট মিনিমাম কিছু রিইনফোর্সমেন্ট দিতে হয়, আদারওয়াইজ ক্র্যাক হয়ে যায় কনক্রিটটা। সেটার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে আসলে এসিআই কোড বলে যদি এই স্ল্যাবের ভিতরে 40 বা 50 গ্রেডের রড তুমি দাও, সেই ক্ষেত্রে এই যে রেশিওটা বলতেছি স্ল্যাবের, এই রেশিওটা হচ্ছে 0.0020। আর যদি 60 গ্রেডের স্টিল ইউজ করা হয় রেশিওটা হচ্ছে 0.0018। আর যদি এর চেয়ে বেশি তুমি কোনো গ্রেডের স্টিল ইউজ করো, সে 72.5 আছে আমাদের গ্রেড হিসাবে, সো যদি এরকম কোনো কিছু ব্যবহার করো আদার দেন 60 কেএসআই, তখন রেশিওটাকে এইভাবে মডিফাই করে নিতে হবে। 0.0018 60,000 ডিভাইডেড হচ্ছিল এফ ওয়াই, তাহলে এফ ওয়াইটা হবে অবশ্যই পিএসআই। তো এই রেশিওটা তখন আমরা ব্যবহার করব। তো আমাদের জন্য মোস্ট অফ দ্য টাইম এই ক্ষেত্রে আমাদের একাডেমিক সাইডে আমরা এখন যখন দেখবো যে 40 গ্রেড অথবা 60 গ্রেড, সো দুইটার একটাই আসবে, তার মানে এই দুইটা রেশিও আপাতত মাথায় রাখতে হবে। তো এই যে রেশিওটা পাচ্ছি, এই রেশিও থেকে আমরা ইচ্ছা করলে স্টিল বের করতে পারবো কিভাবে, যে এস ইকুয়াল টু ধরলাম আমি আমাদের কেস হচ্ছে হলো 40 গ্রেড, তাহলে 0.0020 বি ইন্টু টি, এটা হচ্ছে আমার টোটাল এরিয়া, স্টিলের এরিয়া এতটুকু লাগবে মিনিমাম। এখন আমাদেরকে যেটা করতে হবে যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করার সময় স্ল্যাবের যে রিইনফোর্সমেন্ট গুলো আমরা প্রোভাইড করি সেটা একটা নির্দিষ্ট স্পেসিং পর পর দিই। শেয়ার রিইনফোর্সমেন্ট যেমন একটা স্পেসিং এ দেওয়া হয়, স্ল্যাবের রিইনফোর্সমেন্ট গুলো আমি একটু পরে হয়তো আসবো এখানে, যে রিইনফোর্সমেন্ট গুলো একটা নির্দিষ্ট স্পেসিং এ আসলে বসানো। এই বসানোর ক্ষেত্রে ম্যাক্সিমাম কতটুকু স্পেসিং আমি অ্যালাউ করতে পারবো সেটা সম্পর্কে আমাদেরকে এসিআই কোড অ্যাজ ওয়েল এস আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে সেটা কিছু গাইডলাইন দিয়ে দেয়। বলতেছে যে in wall or one way slab the maximum bar spacing shall not be more than
3 times of the wall or slab thickness not 450 মিলিমিটার। তার মানে এস ম্যাক্স এর যে ভ্যালু এটা ইকুয়াল টু হবে হচ্ছে হলো তোমার 3 টাইমস এইচ, তার মানে হচ্ছে টোটাল থিকনেস, অথবা 3t বলতে পারো, যে কোনো কিছু বলতে হবে। আর এখানে হচ্ছে 450 মিলিমিটার, তার মানে প্রায় 18 ইঞ্চির মতো। তাহলে 3t অথবা হচ্ছে 18 ইঞ্চি, যেটা ছোট হয় সেটাকে আমরা এস ম্যাক্স হিসাবে নিব, এবং স্পেসিংটা জেনারেলি এস ম্যাক্স এর থেকে ছোট হতে হবে আমরা যেটা প্রোভাইড করব। আর টেম্পারেচার স্টিল যেটা আমরা দিব, এই যে মিনিমাম রিইনফোর্সমেন্ট, এইটার ক্ষেত্রে বলা হচ্ছে যে 5 টাইমস থিকনেস অথবা হচ্ছে হলো 450 মিলিমিটার। তার মানে এখানে সবই ঠিক আছে, জাস্ট 5 টাইমস থিকনেস হবে। আমরা যদি এইটাকে কনফার্ম করতে পারি তাহলেই আমাদের হচ্ছে হলো এই যে 5 টাইমস থিকনেস যেটা, এটা অলরেডি কনফার্ম হয়ে যায়, কারণ এটা 3h বা 3t এর চেয়ে ছোট হচ্ছে। তো এটা আমাদের আর ওইভাবে এক্সক্লুসিভলি মানে চেক করার দরকার নেই, আমরা হয়তো এইটা চেক করলে মোর দেন এনাফ। তাহলে আমরা সবসময় দেখবো যে আমাদের স্পেসিং যাতে 3t or 18 ইঞ্চ এই রেঞ্জের চেয়ে ছোট হয়। সেটা আমরা অঙ্ক করার সময় আবার ফার্দার আলোচনা করব। এগুলো হচ্ছিল স্পেসিং গেল। এখন আমরা যে রিইনফোর্সমেন্ট গুলো ডিজাইন করব সেগুলো আসলে কিভাবে থাকতে পারে। তো জেনারেলি দেখো যে একটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব যদি থাকে সেটার ক্ষেত্রে এটা ডিফর্মেশন হবে এরকম অনেকটা। তার মানে এই যে এখানে টেনশন তৈরি হচ্ছে, টেনশনের কারণে এখানে বটমে হচ্ছে আমার ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট লাগবে। তো এই যে বার আছে এইটা, এইটাকে আমরা বলতেছি মোমেন্ট স্টিল বা ফ্লেক্সারাল স্টিল। আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি আমরা চিন্তা করি, আমাদেরকে দিতে হবে হলো রিইনফোর্সমেন্ট, যেটা আমরা বলে আসলাম যে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের জন্য দিতে হয়, সেটাকে এখানে ডিস্ট্রিবিউশন স্টিল বলতেছে। সো এটা বেসিক্যালি হচ্ছিল ডিস্ট্রিবিউশন স্টিলটা হলো টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ। সো এটা হচ্ছিল টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, আর এটা হচ্ছিল ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। এই দুই ধরনের বার থাকে, এবং এখানে বুঝতেই পারতেছো যে যেটা আমাদের ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট এটা একটা নির্দিষ্ট দূরে দূরে থাকে। তো যেটাকে আমরা একটু আগে বলে আসলাম যে স্পেসিং, একটা নির্দিষ্ট স্পেসিং এ থাকবে। একইভাবে ডিস্ট্রিবিউশন স্কিল যেটা, আমি যদি এই ডিরেকশনে চিন্তা করি, এই ডিরেকশনে আমি এইভাবে দেখবো, এখানেও একটা নির্দিষ্ট স্পেসিং এ থাকবে, নির্দিষ্ট স্পেসিং এ থাকবে। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি এটা এরকম হয় যে কন্টিনিউয়াস স্ল্যাবটা, সেই ক্ষেত্রে আমরা বিমে যেরকম ভাবে দিছি এখানে একইভাবে দিতে পারবো, যে এখানে হচ্ছে হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এখানে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এখানে পজিটিভ রিইনফোর্সমেন্ট। তো একইভাবে আমরা হচ্ছে নেগেটিভ পজিটিভ করে যে রিইনফোর্সমেন্ট গুলো আমরা বিমে যেভাবে প্রোভাইড করি ঠিক একইভাবে আমাদের এখানে প্রোভাইড করতে হবে। আর এই যে পারপেন্ডিকুলার ডিরেকশনে যেগুলোকে ডট হিসাবে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন স্কিল। তো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সিস্টেম বার কাট অফের। তোমরা আরেকটা বার কাট অফ হয়তো বা দেখে আসছো এর আগে, অটোক্যাড ড্রয়িং বা এগুলোতে দেখে আসছো মাঝে মধ্যে, যে ক্র্যাঙ্ক বার ইউজ করা হয়। তো ক্র্যাঙ্ক বার ইউজ করলে যেটা হয়, পজিটিভ রিইনফোর্সমেন্টটাকে উপরের দিকে নিয়ে যেয়ে তারপরে নেগেটিভ রিইনফোর্সমেন্ট হিসাবে ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় দেখো, যে একটা বার সেটা স্ট্রেট হিসাবে থাকবে, তারপরের যে রিইনফোর্সমেন্টটা আছে সেটা পজিটিভ রিইনফোর্সমেন্টটাকে আমি হচ্ছে উপরের দিকে নিয়ে চলে যাব, উপরের দিকে নিয়ে চলে যাচ্ছি। তারপরের বারটা আবার হবে স্ট্রেট, তারপরের বারটা আবার হবে হচ্ছিল ক্র্যাঙ্ক হিসাবে। তাহলে এইভাবে আমি স্ট্রেট বার এবং ক্র্যাঙ্ক বার গুলো দিয়ে যাব। এখানে ভালো করে যদি খেয়াল করো দেখবা যে স্ট্রেট বার এবং ক্র্যাঙ্ক বার এগুলো আসলে পজিটিভ বার হিসাবে এখানে কাজ করতেছে বটমে। আর যে ক্র্যাঙ্ক বার আছে, ক্র্যাঙ্ক বারটা শুধু এখানে হচ্ছে নেগেটিভ বার হিসাবে কাজ করতেছে দুই সাইডে। তো এটা অনেক দূর পর পর আসলে আমার দিতে হচ্ছে। নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য যতটুকু রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে অ্যাকচুয়ালি
শুধু এই দুইটা রিইনফোর্সমেন্ট দিয়ে আমরা হয়তো বা ফুলফিল করতে পারবো না। এই কারণে এখানে দেখো যে আলাদা কিছু নেগেটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছিল এক্সট্রা টপ। এটাকে এক্সট্রা টপ বলা হচ্ছে। তো এইভাবেও রিইনফোর্সমেন্ট দেওয়া হতে পারে। তো আমরা হচ্ছিল আপাতত বার কাট অফ যেটা শিখলাম এর আগে, আমরা বার কাট অফটা এইভাবে চিন্তা করতেছি, বাট এইভাবেও দেওয়া যেতে পারে। আচ্ছা, তো এই হচ্ছিল মোটামুটি আমাদের স্ল্যাবের যে ইনিশিয়াল আইডিয়া গুলো দরকার সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এখন হচ্ছিল মেইনলি ম্যাথমেটিক্যালি কিভাবে আসলে পুরো জিনিসটাকে ই করা যায় সেটা দেখতে হবে। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে, কোনো যারা বুঝতে বা কোনো কিছু? একটু কথাবার্তা বলো। তোমরা কি আছো না নাই? না স্যার। এখন আমরা দেখি যে আমাদের আসলে একটা যদি ওয়ান ওয়ে স্ল্যাবকে ডিজাইন করতে হয় কিভাবে আসলে আমরা করতে পারি। তো ধরে নাও যে এখানে একটা স্ল্যাবের প্ল্যান দেওয়া আছে, যে সব দিকে বিম আছে এবং বলা হচ্ছে যে এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে। তার অর্থ বুঝতে পারতেছে যে এইদিকে আসলে লোড ট্রান্সফার হবে না, আমরা ধরেই নিচ্ছি লোড ট্রান্সফারটা এইদিকে হবে। তার মানে তার উইডথ এবং হাই এই বলবো লেন্থের যে রেশিওটা সেটা হয়তো বা 2 এর চেয়ে বেশি। তো আমাদেরকে ওইভাবে বলা আছে। তো এটার ক্ষেত্রে কিছু ইনফরমেশন তোমার ভিতরে দেওয়া থাকবে কোশ্চেনে, সেগুলো খুব ভালো করে চিন্তা করতে হবে। কি বলছে দেখো, যে এ রিইনফোর্সড কংক্রিট স্ল্যাব ইজ বিল্ট ইন্টিগ্রালি উইথ দ্য সাপোর্টস। সো এই যেগুলো আমি দাগ দিয়ে রাখতেছি এগুলো একটু ভালো করে খেয়াল করো। It builds integrally with the support with its supports and consists of two equal span, দুইটা স্প্যান আছে 15 ফিট করে, each with a clear span of 15 feet। তার মানে এটা বলা হচ্ছিল 15 ফিটের ক্লিয়ার স্প্যান, মানে বিমের ফেস থেকে বিমের ফেস পর্যন্ত ডিসটেন্স। The service live load is 100 psf, মানে লাইভ লোড দেওয়া আছে। 4000 psi concrete is specified for use with steel with a yield stress equal to 60 ksm। তার মানে এই জিনিসটা দেওয়া আছে। আমি বলছি ডিজাইন দ্য স্ল্যাব ফলোইং দ্য প্রভিশন অফ এসিআই। এখানে যে জিনিসটা বলা আছে সেটা যে ইন্টিগ্রালি এটার সাপোর্টের সাথে অ্যাটাচ করা আছে। তার মানে এটা হলো মনোলিথিক কাস্টিং, একই সাথে স্ল্যাব এবং বিমটা হচ্ছে কাস্ট করা আছে। এখন আমাদের এখানে লাইভ লোড জানা আছে, আমাদের টোটাল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কত, আলটিমেট লোড সেটা জানতে হয় যে 1.2 ডেড লোড প্লাস হচ্ছিল 1.6 লাইভ লোড। এটা তোমরা বিমের ক্ষেত্রেও করে আসছো পিএইচডি মেথডে। তো এখানে আমাদের লাইভ লোডটা দেওয়া আছে 100 পিএসএফ, কিন্তু ডেড লোডটা আসলে কিছু বলা নাই। তো ডেড লোডটা বলা নাই এই কারণে যেটার থিকনেস কত সেটা আমাদেরকে আগে জানতে হবে, আদারওয়াইজ আমি ডেড লোড বা সেলফ ওয়েটটাকে কাউন্ট করতে পারবো না। আচ্ছা, তো এখন আমাদের স্ল্যাবের ক্ষেত্রে আমরা জানি যে থিকনেস একটা মিনিমাম প্রোভাইড করতে হয়। তাহলে মিনিমাম থিকনেসটা আমরা কোথায় থেকে পাবো, আমাদের একটা চার্ট ছিল যে মিনিমাম স্ল্যাব থিকনেস, সেইখানে আমরা হচ্ছে চলে যেতে হবে। তো জাস্ট এই কন্ডিশনটা মনে রাখো যে এখানে বিল্ড ইন্টিগ্রালি উইথ দ্য সাপোর্টস এই কথাটা বলা ছিল। এখন আমাকে বলো, আমি যদি ওই স্ল্যাবটাকে ড্র করার চেষ্টা করি, অনেকটা এরকম হবে। বিমের উপরে হচ্ছিল স্ল্যাব রেস্ট করতেছে। এখন এখানে অনেকগুলো আছে যে মিনিমাম থিকনেস ইজ ফর নন প্রিস্ট্রেস ওয়ান ওয়ে স্ল্যাব, সিম্পলি সাপোর্টেড ওয়ান ওয়ে, বোথ ওয়ে, ক্যান্টিলিভার। এইটার ক্ষেত্রে কোনটা হবে, স্ল্যাবটার ক্ষেত্রে কোন কন্ডিশনটা হবে দেখে বলো। এগুলো বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক করতে পারবে না। চিন্তা করে বলো, ভুল হলে কোনো সমস্যা নাই, জাস্ট বলো যে কোনটা হতে পারে, বলো কি মনে হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কোনটা হতে পারে, ভুল হোক সমস্যা নেই, একটা একটা করে দেখো। সিম্পলি সাপোর্টেড কি হবে?
না স্যার। না স্যার। Simply supported হচ্ছে না, ওকে ডান। Then one way continuous, sorry one end continuous, এটাও হবে না। then both in continuous, স্যার মেবি বোথ ইন কন্টিনিউয়াস। both in continuous হবে। আচ্ছা, ক্যান্টিলিভার হবে না এটা মোটামুটি শিওর। জি স্যার। কোশ্চেন আসতেছে যে ওয়ান ওয়ে কন্টিনিউয়াস হবে না টু ওয়ে কন্টিনিউয়াস হবে। এটা সবসময় যখন দেখবা এটাকে এইভাবে একটু চিন্তা করো, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। সিম্পলি সাপোর্টেড, এটার উপরে যদি আমি লোড অ্যাপ্লাই করি, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? স্যাগিং মোমেন্ট। হ্যাঁ, তার মানে এরকম পজিটিভ মোমেন্ট আসবে। যখন ওয়ান ওয়ে কন্টিনিউয়াস হবে, এটা কিন্তু সবই ম্যাসোনারি ওয়াল বলতেছি আমরা, তাই না? সবই একই নোটেশন দেওয়া আছে, তার মানে একটা সাপোর্ট কন্ডিশন আছে আর কি, জাস্ট এটার সাথে অ্যাটাচ করা অবস্থায় নেই, এটার উপর রেস্ট করতেছে। তার মানে এইটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে বলতে পারবা? এখানে মোমেন্ট কত হবে? যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বলা হচ্ছে, তাহলে জিরো মোমেন্ট হবে। আর এটা কি? ওয়ান এন্ড কন্টিনিউয়াস, তাহলে এটা একটা পিন সাপোর্ট, কিন্তু ইন্টারমিডিয়েট হচ্ছে হলো পিন সাপোর্ট। তার মানে এর ক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম কিছু একটা হবে, তারপরে এদিকে হয়তো বা আবার কন্টিনিউ করবে। তার মানে এখানে জিরো মোমেন্ট হবে, এখানে পজিটিভ মোমেন্ট হবে, এখানে নেগেটিভ মোমেন্ট হবে। এগুলো আশা করি সবাই এখন মোটামুটি বুঝতে পারো যে কিভাবে কোনটা হয়। এখন বোথ ইন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে? বোথ ইন কন্টিনিউয়াস হবে, এটাও যেহেতু ইন্টারমিডিয়েট পিন সাপোর্ট, সো এটার ক্ষেত্রে নেগেটিভ মোমেন্ট থাকবে, নেগেটিভ মোমেন্ট থাকবে। তার মানে এটার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, এরকম। তারপর আবার এখানে কন্টিনিউয়াস হলে এরকম। আর যখন ক্যান্টিলিভার থাকবে, ক্যান্টিলিভারের অর্থ হচ্ছিল জাস্ট এইভাবে বেন্ডিং মোমেন্ট থাকবে, এদিকে হয়তো বা আরো কন্টিনিউ করতেছে, তো এদিকে পজিটিভ থাকবে। এটা আসলে ব্যাখ্যা করার একটাই কারণ, সেটা হলো যে এই সাপোর্ট কন্ডিশন গুলো দিয়ে বোঝার থেকে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তোমরা ইন্ট কন্ডিশনটা কেমন সেটা দেখে বোঝার চেষ্টা করো, সেটা তোমাদের জন্য ভালো হবে। এখন আসি আমরা আমাদের কেসে। আমাদের কেসে বলছে যে এটা বিল্ট ইন্টিগ্রালি, তার মানে প্রতিটাই হচ্ছিল ফিক্সড সাপোর্ট। তাহলে এখন এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমি ড্র করি, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? এর উপরে লোড অ্যাপ্লাই করলে, যেহেতু ফিক্সড সাপোর্ট, নেগেটিভ একটা মোমেন্ট আসবে, পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট, তারপরে আবার হচ্ছে হলো পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট। এই হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এইরকম। এখন আমাকে এই চারটা জিনিসের সাথে কম্পেয়ার করে বলো এক্স্যাক্টলি কোনটা। স্যার 3 নাম্বারটা স্যার। আমরা 3 নাম্বার বোথ ইন কন্টিনিউয়াস। সো তোমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি ভালো করে ড্র করো বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কনসেপ্টটা যদি বুঝো, তাহলে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এখন পরীক্ষা যদি আমি বলে দিই যে এটা একটা ম্যাসোনারির উপরে দাঁড়ায় আছে, যে এটা হচ্ছে একটা ম্যাসোনারি ওয়ালের উপর দাঁড়ানো আছে, এটা একটা ম্যাসোনারি ওয়ালের উপর দাঁড়ানো আছে, ফর এক্সাম্পল এইটা হচ্ছিল বি, তখন কোনটা হতে পারে বলো তো? স্যার সিম্পলি সাপোর্টেড স্যার। কেন সিম্পলি সাপোর্টেড হবে? স্যার মাঝখানে তো আর মানে মানে বাম দিকে মেশনারি, ডান দিকে মেশনারি, মাঝখানে তো ফ্রি না। দেখি তোমার কথা চিন্তা করে। হ্যাঁ বলো কোনটা হবে বলো। এটা জিরো মোমেন্ট হবে, তাই তো? এইখানে কি হবে? এটা তো স্যার বিম, স্যার এখানে তো সেকেন্ড সাপোর্ট নাই। এই যে বিম আছে, বিম আছে তো, সাপোর্ট নাই তো না, বিম আছে। তার স্যার মানে তাহলে স্যার সেকেন্ডটা হবে স্যার। সেকেন্ড হবে, তার মানে জিনিসটা এইভাবে আসবে, তারপর তখন হয়ে যাবে এটা ওয়ান ইন কন্টিনিউয়াস। এইটা কেসটা, তো এখানে কিভাবে সাপোর্ট সিস্টেম আছে সেটা ফার্স্টে খেয়াল করে দিই, আদারওয়াইজ তোমাদের থিকনেসটাই ভুল চলে আসবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে বোথ ইন কন্টিনিউয়াসটা চলে আসলাম। আমাদের L/28 হচ্ছে মিনিমাম থিকনেস লাগবে, যেখানে L হচ্ছে হলো ফেস টু ফেস ডিস্টেন্স, ফেস টু ফেস ডিস্টেন্স,
ঠিক আছে, আমরা এখন চলে যাই ম্যাপের এখানে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের এখানে মিনিমাম ফ্ল্যাট থিকনেস হচ্ছিল L/28 প্রয়োজন হবে। তো L/20 হয়ে গেলে 8 হচ্ছে, L হচ্ছিল তোমার 15 ফিট, তাহলে এটা ইঞ্চিতে কনভার্ট করলে আমরা পাচ্ছি হলো 6.4 ইঞ্চি। সো এটাকে আমরা বলছিলাম যে সবসময় আপার রাউন্ডিং করবো 0.5 এ, তার মানে 6.5 ইঞ্চ, এটা হলো আমার থিকনেস। তো যখন আমি জানি যে আমার 6.5 ইঞ্চি হলো থিকনেস, আমি তখন ইচ্ছা করলে ডেড লোডটাকে বের করতে পারবো। ডেড লোড কি হবে? 6.5 ডিভাইডেড 12 মাল্টিপ্লাইড হচ্ছিল 150। এটা কিভাবে আসলো? সেলফ ওয়েট অথবা ডেড লোড যাই বলো না কেন, সেটা হয় থিকনেস ইঞ্চিতে থাকলে এটাকে 12 দিয়ে জাস্ট ফিটে কনভার্ট করে নিলাম, মাল্টিপ্লাইড হচ্ছে হলো গামা কনক্রিট, যে কনক্রিটের ইউনিট ওয়েট কত, এটা হচ্ছে ডেড লোড বের করার সিস্টেম। যদি আমি এরিয়া লোড হিসাবে চিন্তা করতে চাই, তাহলে 6.5 ডিভাইডেড 12 ইন্টু হচ্ছিল 150, তাহলে এই টোটালটা চলে আসলো হচ্ছিল আমার ডেড লোড। আর লাইভ লোড আমাদের দেওয়া ছিল 100 পিএসএফ, তাহলে 1.2 হলো লোড ফ্যাক্টর, ডেড লোডের জন্য 1.6 হচ্ছিল লাইভ লোডের লোড ফ্যাক্টর, মাল্টিপ্লাই করে যোগ করলে আমরা পাবো হচ্ছিল 257 পিএসএফ। তার মানে দিন শেষে আমাদের যেটা কথা সেটা হচ্ছিল যে এটার উপরে আলটিমেট লোড কাজ করতেছে 257.5 পিএসএফ। এখন আমাকে এই লোডের জন্য ডিজাইন করতে হবে। তো ডিজাইন করতে গেলে আমরা গতদিন আলোচনা করছিলাম যে আমরা যখন ডিজাইন করি তখন স্ল্যাবের একটা স্ট্রিপ চিন্তা করে নিই, এরকম একটা সিম্পল স্ট্রিপ চিন্তা করে নিব 12 ইঞ্চি বা 1 ফিটের। 12 ইঞ্চির এরকম একটা স্ট্রিপ চিন্তা করলে এটাকে আমরা একটা বিম হিসাবে চিন্তা করতে পারতেছি, একটা 12 ইঞ্চি স্ট্রিপের বিম। সেটার জন্য কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে এটা আমাকে বের করতে হবে, নাথিং এলস। তো বিমের ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে আমাদের মোমেন্ট বের করতে হয়, সিম্পলি সাপোর্টেড হলে আমরা WL²/8 এরকম ফর্মুলা জেনে আসছি, কিন্তু যদি অন্যান্য সাপোর্ট কন্ডিশন থাকে সেটা মুখস্থ রাখা আমাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা যেটা চেষ্টা করব সেটা হলো যে এই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করে মোমেন্টের ভ্যালুটা বের করতে। এটা হচ্ছে একটা বিমের উপরে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে এবং যদি হলো অ্যাপ্রক্সিমেটলি সমান স্প্যান থাকে, তাহলে আমরা এই কোএফিসিয়েন্ট গুলো বের করতে পারবো। তারপর সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে জেনারেলি আমরা জানি মোমেন্টের ভ্যালু হয় WL²/8, মানে এখানে দেখো যে WL² 1/8, এই যে 1/8 এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, WL² ইন্টু 1/8। এখানে এই যে কোএফিসিয়েন্ট গুলো দেওয়া আছে যে 1/24, 1/16। তো আমাদের মোমেন্ট বের করতে হলে এই কোএফিসিয়েন্ট ইন্টু WL² করতে হবে। এখন এই যে কোএফিসিয়েন্ট গুলো কিভাবে কেন আসতেছে সেটা দেখি। বলা হচ্ছে যে এই বিমটা যদি এই জায়গাতে ডিসকন্টিনিউয়াস ইন্ড হয়, ঠিক আছে, বা আনরিস্ট্রেইনড হয়, আনরিস্ট্রেইনড অর্থ হচ্ছিল যে মনোলিথিক কাস্টিং হবে না, ম্যাসোনারি ওয়ালের উপর দ্বারা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তার মোমেন্ট আমরা জানি যে 0 হবে, তার মানে কোএফিসিয়েন্টটা হচ্ছিল 0, তাহলে WL² ইন্টু 0, আলটিমেটলি 0 আসবে। পজিটিভ মোমেন্ট হবে হচ্ছিল WL² ইন্টু 1/11। আচ্ছা, তাহলে এটা গেল ডিসকন্টিনিউয়াস ইন্ডের জন্য। আর এইখানে কতটুকু মোমেন্ট হবে? এখানে হবে 1/9, তাহলে WL² ইন্টু 1/9। এটা হচ্ছে 3 জায়গার মোমেন্টের ভ্যালু। যদি এটা গেল, যদি এটা কলাম থাকে একটা, তার মানে বিমটা কলামের উপর রেস্ট করতেছে, সেই ক্ষেত্রে কত? 1/16 ইন্টু WL²। মাঝখানের মোমেন্ট হচ্ছিল WL² ইন্টু 1/40। আর এই জায়গার মোমেন্ট কত? এই জায়গার মোমেন্ট হচ্ছিল 1/9 WL², যদি এটা কলাম থাকে। আর যদি বিম থাকে সেটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল স্প্যান্ড্রেল। স্প্যান্ড্রেল অর্থ হচ্ছিল বিম। যদি বিম থাকে তাহলে এটা হবে 1/24 ইন্টু WL², 1/14 WL², পজিটিভ মোমেন্টটা। আর এই দিকের যে নেগেটিভ মোমেন্ট সেটা হবে 1/9 WL²। এই জায়গার অংশটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট,
এটাও নেগেটিভ মোমেন্ট, এটাও নেগেটিভ মোমেন্ট, তো এটাকে বলতেছি এক্সটেরিয়র নেগেটিভ মোমেন্ট, আর এটাকে হচ্ছিল ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট। আর এই জায়গার যে মোমেন্টটা আছে সেটাকে আমরা পজিটিভ মোমেন্ট বলতেছি। সো লোকেশন গুলো ইম্পর্টেন্ট, একটা এক্সটেরিয়র নেগেটিভ, একটা ইন্টেরিয়র নেগেটিভ, আর একটা হলো পজিটিভ। একইভাবে ডাবল স্প্যান যদি চিন্তা করো, এখানে ওইটাই দেখো যে মিরর ইমেজ জাস্ট, এখানে মিরর ইমেজ। এই কোএফিসিয়েন্ট গুলো আমরা ব্যবহার করতে পারবো। এখন আমাদের ক্ষেত্রে আসলে কি হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। এখানে আমরা জানি যে বিল্ট ইন্টিগ্রালি উইথ দ্য সাপোর্টস বলা আছে, এবং বলা হচ্ছে যেটা একটা বিম। তাহলে আমাদের ক্ষেত্রে কন্ডিশনটা আসে হচ্ছিল স্প্যান্ড্রেলের কন্ডিশন। তার মানে এক্সটেরিয়র নেগেটিভ হচ্ছিল 1/24 ইন্টু ডাব্লিউএল স্কোয়ার, পজিটিভ হচ্ছিল 1/14 ইন্টু ডাব্লিউএল স্কোয়ার, আর ইন্টেরিয়র নেগেটিভ হচ্ছিল 1/9 ইন্টু ডাব্লিউএল স্কোয়ার। এই তিনটা কোএফিসিয়েন্ট আমরা ইউজ করলে আমরা তিন জায়গার মোমেন্ট বের করতে পারবো। মানে মিড স্প্যানের মোমেন্ট হচ্ছিল WUL স্কোয়ার ডিভাইডেড হচ্ছিল 14, এটা হলো মিড স্প্যান বা পজিটিভ মোমেন্ট। তাহলে WU আমরা বের করে রাখছি আগেই, এত এটা হচ্ছে এল স্কোয়ার, এল হচ্ছে হলো ক্লিয়ার ডিস্টেন্স, সেগুলো মাথায় রাখবা, এটা হলো ক্লিয়ার ডিস্টেন্স, সো WL স্কোয়ার বাই 14। আর এটাকে হচ্ছে আমি কিপে নেওয়ার জন্য জাস্ট হলো 1000 দিয়ে ভাগ দিছি। এখানে যে মোমেন্ট আসতেছে, মোমেন্টটা দেখো যে 4.14 কিপ ফিট। এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝবো যে মোমেন্টের জেনারেল যে ইউনিটটা, এটা বলা হচ্ছে কিপ ফিট পার ফিট। প্রশ্ন আসছে যে পার ফিট কেন? পার ফিট হলো এই কারণে আমরা আসলে এই এতটুকু অংশের অ্যানালাইসিস করছি 1 ফিটের জন্য, এই কারণে আমরা ইউনিটে নিজেরা দিয়ে রাখলাম হচ্ছে এত কিপ ফিট পার ফিট। সো এটাকে এই জন্য কিপ ফিট পার ফিট বলা হচ্ছে। তো বাকিগুলো আশা করি এখন বুঝতে পারবা যে এক্সটেরিয়র ইন্টের জন্য হচ্ছিল WL স্কোয়ার বাই 24 হওয়ার কথা, তাহলে WL স্কোয়ার বাই 24 মানে 2.14 কিপ ফিট পার ফিট। আর ইন্টেরিয়র নেগেটিভ যেটা আছে at ইন্টেরিয়র ইন্ট, সেটা হচ্ছিল WL স্কোয়ার বাই 9। তাহলে আমি তিন জায়গায় মোমেন্ট বের করি। তার মানে আমি যদি সামারি করি, সামারি করলে আমি এই জায়গার মোমেন্ট, এই জায়গার মোমেন্ট এবং এই জায়গার মোমেন্টটা পেয়ে গেলাম। মানে আমার এই বেন্ডিং মোমেন্ট গুলো এখন জানা আছে, এই জায়গার মোমেন্ট, এই জায়গার মোমেন্ট, এই জায়গার মোমেন্ট। সো দুই জায়গায় হচ্ছিল নেগেটিভ মোমেন্ট, এক জায়গায় হচ্ছে হলো পজিটিভ মোমেন্ট। তাহলে এগুলোর জন্য আমরা এখন ডিজাইন করতে হবে। আচ্ছা, এখন ডিজাইন করার আগে আমাদের একটা জিনিস চেক দিতে হবে, সেটা হলো যে এইখানে আমরা যেই থিকনেসটা প্রোভাইড করতেছি সেটা আমাদের মোমেন্টের জন্য এডিকুয়েট কিনা, যেই পরিমাণ মোমেন্ট আসতেছে তার জন্য আসলে এডিকুয়েট কিনা। তো এইখান থেকে আমাদেরকে ফার্স্টে যেটা দেখতে হবে যে কোন মোমেন্টটা সবচেয়ে বেশি বড় এই তিনটা লোকেশনে। আমরা দেখতে পাচ্ছি যে 6.43 এটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। এই ম্যাক্সিমাম মোমেন্টের জন্য যদি আমার থিকনেস ওকে থাকে তাহলে বাকিগুলোর জন্য ওকে থাকবে। সো আমি ফার্স্টে হচ্ছিল ম্যাক্সিমাম মোমেন্টটাকে পিক করব, পিক করে সেটার জন্য ইফেক্টিভ ডেপথ কতটুকু সেটা চেক দিব। তাহলে ম্যাক্সিমাম ডিজাইন মোমেন্ট আমি পাচ্ছি হলো 6.43 কিপ ফিট পার ফিট। এখন আমরা এখানে বেসিক্যালি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে থিকনেসটাকে চেক করতে চাচ্ছি। থিকনেস চেক করতে চাইলে আমরা জানি যে আমরা ডি রিকোয়ার্ড এর একটা ইকুয়েশন বিমের ক্ষেত্রে তোমরা পড়ে আসছো ইউএসডি মেথডে, যে এ মিউ ডিভাইডেড পয়েন্ট রো এফ ওয়াই বি ইন্টু 1 মাইনাস 159 রো এফ ওয়াই বাই এফ সি প্রাইম। এটা একটা ইকুয়েশন ছিল। এটা আসলে অ্যাকচুয়ালি মোমেন্টের ইকুয়েশন, বাট এটাকে কনভার্ট করে এই ফর্মে নিয়ে আসা হয়েছে। আমি যদি ডি রিকোয়ার্ড বের করতে চাই আমার আসলে রো প্রয়োজন হয়, রিইনফোর্সমেন্টের কতটুকু আমি দিচ্ছি তার উপর ডিপেন্ড করে। বাট আমি যখন রিইনফোর্সমেন্ট ডিজাইন করি নাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ধরে নিব যদি আমরা ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি তাহলে আমার ডি রিকোয়ারমেন্ট কত। আমি যদি পরবর্তীতে রো ম্যাক্সের থেকে কম দিই তাহলেও এটা বলে এডিকুয়েট থাকবে। সেই ক্ষেত্রে আমরা যে ফার্স্টে যেটা করবো যে রো ম্যাক্স বের করবো। এগুলো তোমরা বিমে আশা করি সবই পড়ে আসছো, আমার নতুন ভাবে আর এখানে বলার তেমন কিছু নাই। সো রো ম্যাক্স এর ক্ষেত্রে আমরা জানি ফর্মুলাটা হচ্ছে 0.85 বেটা 1 এফসি প্রাইম বাই এফ ওয়াই ইন্টু এপসিলন ইউ ডিভাইডেড হচ্ছিল এপসিলন ইউ প্লাস টি। এটা হচ্ছিল কনক্রিটের আলটিমেট স্ট্রেন। আর এটা হচ্ছিল টেনসাইল স্টিলের
যে বটম স্ট্রেনটা আছে সেটা। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, বেটা 1 এর ভ্যালুটা প্রয়োজন হবে আমাদের। বেটা 1 এর ভ্যালুটা আমরা জেনারেলি হচ্ছিল 0.85 এর কাছাকাছি আসে, তো আমরা এখানে 0.85 ধরলাম। সো তোমাদের হচ্ছিল বেটা 1 এর একটা ফর্মুলা তোমরা শিখে আসছো। সো 0.85 মাইনাস সামথিং, এটা এফসি প্রাইমের সাথে আসলে ডিপেন্ড করে। তো 4000 এর জন্য এটা জেনারেলি হচ্ছিল 0.85 হয়। তো 0.85 বেটা 1 এপসিলন ইউ, যেটা আলটিমেট স্ট্রেংথ, স্ট্রেইন কংক্রিটের ক্রাশিং স্ট্রেইন, সো 0.003। আর এপসিলন টি যেটা টেনসাইল স্ট্রেইন, এটাকে আমরা 0.004 ধরতেছি। এখানে রো ম্যাক্স আমরা এভাবে বের করলাম, রো ম্যাক্স আসছে 0.021। এই রো ম্যাক্সটা ইউজ করে আমরা হচ্ছিল ডি রিকোয়ার্ড বের করব। তাহলে ডি রিকোয়ার্ড এর ফর্মুলা আমরা যেটা একটু আগে বললাম, যে এম ইউ ডিভাইডেড হচ্ছে হলো এই টার্মটা থাকবে। এখানে দেখো এখন সব ফর্মুলায় আসলে আমাদের যতগুলো প্যারামিটার আছে সবই জানা আছে। ফাইয়ের ভ্যালু 0.9 ইউজ করতে হয় বিমের ক্ষেত্রে। রো এর ভ্যালু আমরা রো ম্যাক্সটাকে চিন্তা করতেছিলাম। আর এটা 60 কেএসআই বি। বি হচ্ছে হলো আমরা 12 ইঞ্চি করে স্ট্রিপ চিন্তা করতেছি, মানে 12 ইঞ্চির স্ট্রিপ। তো বি হচ্ছে হলো 12 ইঞ্চি। তারপরে বাকি যেগুলো রেশিও আছে সবই আমরা বলা হয়ে গেছে, 0.59 রো এফ ওয়াই বাই এফসি প্রাইম। আর এখানে এমইউ যেটা আছে ম্যাক্সিমাম মোমেন্ট, সেটাকে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করছি হচ্ছিল জাস্ট ইঞ্চিতে কনভার্ট করার জন্য। নিচে সবই কিপ ইঞ্চিতে আছে, এটা কিপ ফিটে ছিল। যাই হোক, আমি যদি এটাকে ক্যালকুলেট করি আমার আসতেছে 2.63 ইঞ্চ, মানে অ্যাপ্রক্সিমেটলি 2.5 ইঞ্চির মতো আসতেছে। তাহলে ডি রিকোয়ার্ড হচ্ছিল আমার 2.5 ইঞ্চি এই ম্যাক্সিমাম মোমেন্টের জন্য। আমরা এখন থিকনেস কতটুকু প্রোভাইড করছি, সেখান থেকে কতটুকু ইফেক্টিভ ডেপথ পাবো সেটা দেখি। আমরা ডি প্রোভাইড করছি কতটুকু, আমাদের মিনিমাম থিকনেস আসছিল হচ্ছিল 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি থেকে আমরা যদি কনক্রিট কভার বাদ দেই 1 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম 5.5 ইঞ্চি। তার মানে আমাদের ডি প্রোভাইড করতেছি আমরা 5.5 ইঞ্চি, যেটা আমাদের ডি রিকোয়ার্ড থেকে অনেক বড়। তার মানে আমরা যেই ডেপথটা অলরেডি ধরছি সেটা ওকে আছে। আর যদি কোনো কারণে আমাদের ডি রিকোয়ার্ড ডি প্রোভাইডেড থেকে বড় চলে আসে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফ্লেক্সারাল যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফলো করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু পজ করি। এই পর্যন্ত কি বুঝছো সবাই? না কোনো কনফিউশন থাকলে বলো। তো কথাবার্তা বলতে হবে। জি স্যার। ঠিক আছে, আমাদের তাহলে ইফেক্টিভ ডেপথ চেক দেওয়া হয়ে গেল। এখন আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে পারবো। রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে গেলে আমাদের দেখো যে জিনিসগুলো আগে বের করে রাখতে হয় সেটা হলো টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের জন্য কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। তো এটা আমরা একটু আগে দেখে আসলাম যে 60 কেএস 60 গ্রেডের জন্য হচ্ছে 0.0018 বিটি। ঠিক আছে, ঠিক দেখে আসি কিন্তু ভুল লিখছি নাকি। 60 গ্রেডের জন্য হচ্ছে 0.1। আচ্ছা, তাহলে 0.0018 বিটি, এটা হলো আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্টটা। তো এখানে 0.0018 বি আবার একই কথা রিপিটেডলি বলতেছি যে বি হচ্ছে আমাদের জন্য 12 ইঞ্চি স্ট্রিপ যেহেতু ধরছি 12 ইঞ্চি, 12 ইঞ্চি। আর টি হচ্ছে টোটাল থিকনেস 6.5 ইঞ্চি, যেটা দিচ্ছি 6.5 ইঞ্চি। তো আসতেছে 0.14 ইঞ্চি স্কোয়ার। তাহলে যেহেতু আমরা প্রতি ফিটে ক্যালকুলেট করতেছি, আমরা এটা পার ফিট বলে রাখি, ইঞ্চি স্কোয়ার পার ফিট। আর ম্যাক্সিমাম স্পেসিং ছিল আমাদের যে 3T অথবা 8T, এর চেয়ে যেটা ছোট হয়। মানে 3T এটা আসতেছে হচ্ছিল 18 চেয়ে বড় আসবে, প্রায় 19.5 মতো আসবে। আর এটা হচ্ছিল 18 ইঞ্চি, এর মধ্যে ছোট হচ্ছিল 18 ইঞ্চি। তাহলে আমরা 18 ইঞ্চিটাকে এস ম্যাক্স হিসাবে কাউন্ট করবো। এই দুইটা ইনফরমেশন ফার্স্টে আমরা বের করে রাখি। দেন আমাদের হচ্ছিল ডিজাইন। তো ডিজাইন খুবই ইজি, তোমরা আগেই দেখে আসছো যে ইন্টেরিয়র ইন্ট, তারপরে হচ্ছিল এক্সটেরিয়র ইন্ট, সবকিছুর আমরা মোমেন্ট অলরেডি জানি। আমরা ফার্স্টে ইন্টেরিয়র ইন্ট দিয়ে শুরু করি।
তো ইন্টেরিয়র ইন্ডে আমাদের হচ্ছিল 6.43 ফিট পার ফিট হচ্ছিল মোমেন্ট দরকার। এখানে যে মোমেন্টটা আছে নেগেটিভ মোমেন্ট সেটা হচ্ছে 6.43 ফিট পার ফিট। এটার জন্য আমাদেরকে হচ্ছিল এখন ডিজাইন করতে হবে। তো এই যে ট্রায়ালটা এটা তোমরা বিম অ্যানালাইসিস করে আসছো, a is equal to হচ্ছিল a mu divided 0.9 fy d minus a by 2। তো এখান থেকে আমি স্টিলের পরিমাণটা বের করতে পারবো। তাহলে a mu জানি আমরা, এটাকে কি ফিট থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর 0.9 fy d, d কতটুকু আমরা বলছিলাম যে আমরা 1 ইঞ্চি বাদ দিব, তো 6.5 ইঞ্চি মাইনাস হচ্ছিল 1, 5.5 ইঞ্চি। আর এর ভ্যালু যেটা, এটা তোমরা হুইটনি স্ট্রেস ব্লক যখন পড়ে আসছো ইউএসডি মেথডে, এটা হচ্ছে কম্প্রেশন জোনের ডেপথ। এটা তো আমাদের ইনিশিয়ালি জানা থাকে না, আমরা ধরে নেই যে a ইকুয়াল টু 1 ইঞ্চ। এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাজাম্পশন। তো 1 ইঞ্চ অ্যাসিউম করে আমি কতটুকু স্টিল লাগবে সেটা বের করব। দেখতে পাচ্ছি যে 0.29 ইঞ্চি স্কোয়ার পার ফিটে স্টিল লাগবে। আর এ যেহেতু আমরা অ্যাসিউম করছি, ট্রায়াল দিয়ে এর ভ্যালুটাকে ঠিক করতে হবে। তাহলে a ইকুয়াল টু আমরা জানি ASFY ডিভাইডেড 0.85 FC প্রাইম ইনটু b। তাহলে এই যে AS টা বের করলাম সেটাকে আমি হচ্ছে এখানে এখন বসাই দেব। ASFY ডিভাইডেড 0.85 FC প্রাইম b, b হচ্ছে না আমাদের 12 ইঞ্চি। এটা ক্যালকুলেট করলে আমরা দেখতেছি 0.42 আসতেছে, বাট আমরা অ্যাসিউম করছিলাম 1 ইঞ্চ। তার মানে এটাকে আরেকটু রিফাইন করতে হবে, এটা কাছাকাছি আসতে হবে। তো আমরা যদি আরেকবার করি, এই এর ভ্যালু 0.42 ধরে এইখানে 1 ইঞ্চের জায়গায় একই ফর্মুলা ইউজ করে, তাহলে এএস এর ভ্যালুটা আসতেছে 0.27 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এটা খুবই কাছাকাছি আসতেছে, আমাদের আর ফার্দার ট্রায়াল দিতে হচ্ছে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি যে ফ্লেক্সারাল স্টিল আসতেছে হচ্ছে হলো 0.27 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এবং এই যে স্টিলটা আছে, এই স্টিলটা জেনারেলি আমাদেরকে বলা হচ্ছিল যে মিনিমাম যে রিইনফোর্সমেন্ট আছে সেটার থেকে বেশি হতে হবে, কারণ এটা আমার মিনিমাম রিইনফোর্সমেন্ট। এটা মিনিমাম রিইনফোর্সমেন্ট থেকে বড় আছে কিনা আমি চেক করবো। চেক করে যদি দেখি যে হ্যাঁ বড়, তার মানে এটা ওকে আছে। এই যে 0.27 ইঞ্চি স্কোয়ার পার ফিট রিইনফোর্সমেন্ট লাগবে, এটা হচ্ছিল প্রতি ফিটে লাগবে। তার মানে জিনিসটা আমি যদি ড্র করার চেষ্টা করি, যে আমি এইরকম একটা ছোট ছোট স্ট্রিপ যদি চিন্তা করি 12 ইঞ্চি করে, প্রতিটা 1 ফিট করে স্ট্রিপ, এইখানে যে রিইনফোর্সমেন্টটা প্রয়োজন হবে এদিক থেকে যদি আমি চিন্তা করি, সবগুলা রিইনফোর্সমেন্টের টোটাল এস হওয়ার কথা হচ্ছে হলো কত, 0.27। আবার এইখানেও যদি আমি ধরো 3টা বা 4টা যাই ইউজ করতে পারি না কেন, এস হবে 0.27। এইভাবে যদি আমি রিইনফোর্সমেন্টটাকে দিয়ে দিই, ওয়ার্কাররা আসলে কাজ করতে পারবে না। ওরা ধরো একটা বিমের ক্ষেত্রে আমি যেটা করতে পারি, যে বিমে বলে দিতে পারি 4টা রিইনফোর্সমেন্ট লাগবে বা 3টা রিইনফোর্সমেন্ট লাগবে, সে নাম্বার 7 বা 8 সামথিং কিছু একটা। এইভাবে যদি বিমের ক্ষেত্রেও বলে দেই, এটা আসলে ওয়ার্ক করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ একটা আইডিয়া আমরা করতে পারি এখন, যে 0.27 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট লাগতেছে হচ্ছিল 12 ইঞ্চি, প্রতি 12 ইঞ্চিতে লাগতেছে হচ্ছিল 0.27 ইঞ্চি স্কোয়ার। এখন 1 ইঞ্চি স্কোয়ার কততে লাগতেছে, 12 ডিভাইডেড হচ্ছিল 0.27। এখন ধরো আমি এখানে হচ্ছিল নাম্বার 4 বার ইউজ করতে চাচ্ছি, নাম্বার 4 যার এএস নাম্বার 4 হচ্ছে হলো 0.2। তাহলে 0.2 ইঞ্চি স্কোয়ার যদি আমি রিইনফোর্সমেন্ট দিতে চাই, এত ইঞ্চি স্কোয়ার কত জায়গায় লাগবে, তার মানে 0.2 ডিভাইডেড হচ্ছিল 0.27 মাল্টিপ্লাইড হচ্ছিল 12। মানে এই যে ডিস্টেন্সটা পাচ্ছি আমি এখান থেকে, এই ডিস্টেন্স দূরে দূরে আমার হচ্ছিল 0.2 রিইনফোর্সমেন্ট দরকার। এইটাকে আমি বলতেছি হচ্ছিল আমার জন্য স্পেসিং, যে প্রতিটা স্টিলের মধ্যে দূরত্ব কত সেটা আমি বের করলাম। স্পেসিংটা হচ্ছিল আমরা এখন থেকে
এইভাবে আসলে ঐকিক নিয়মে বারবার করা সম্ভব না। আমরা নাম্বার 4 বার দিব। কত স্পেসিং এ দিব, স্পেসিংটা কিভাবে বের করব? যত নাম্বার বার দিচ্ছি, নাম্বার 4 বার, 4 এর এরিয়াটাকে বসাবো। নাম্বার 20 মাল্টিপ্লাইড হচ্ছিল 12, 12 হচ্ছিল যে পার ফিটে দিচ্ছিলাম সেটার 12, ডিভাইডেড হচ্ছিল আমার রিকোয়ারমেন্ট যেটা আসে সেই রিকোয়ারমেন্টটা। তাহলে এটা হলো স্পেসিং এর ফর্মুলা হিসেবে মাথায় রাখো, এটা বারবার ঐকিক নিয়ম করা যাবে না। তো 0.2 ডিভাইডেড 0.27 ইন্টু 12, এটা হচ্ছে স্পেসিং। তো স্পেসিং আমরা পাচ্ছি হলো 8.8 ইঞ্চি। তার মানে এই প্রতিটা জিনিস 8.8 ইঞ্চি পর পর আসলে নাম্বার 4 বার যদি দেই, তাহলে আমি 0.27 ইঞ্চি স্কোয়ার পার 12 ইঞ্চিটা পাবো। জিনিসটা এটাই মিন করতেছে। তো এই যে 8.5 ইঞ্চি, এটা আসলে যখন তুমি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবা 8.8 ইঞ্চি আসলে গেইন করা সম্ভব না। জেনারেলি একটা প্র্যাকটিক্যাল কনসিডারেশন থেকে তুমি এটা 8.5 ইঞ্চি করতে পারো বা 8 ইঞ্চিও করতে পারো। যাই করো না কেন সবসময় লোয়ার রাউন্ডিং করতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে কখনোই কিন্তু আপার রাউন্ডিং করা যাবে না, সবসময় লোয়ার রাউন্ডিং, কারণ তুমি আপার রাউন্ডিং করলে স্টিলের পরিমাণ কমে যাবে, কম আমরা দিতে পারবো না, বেশি দিতে পারবো। সো লোয়ার রাউন্ডিং করতে হবে সবসময়। তো 8.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার কন্টিনিউয়াস এক টপ। টপ কেন বলা হচ্ছে? এটা আমাদের নেগেটিভ রিইনফোর্সমেন্ট। সো এখানে নেগেটিভ রিইনফোর্সমেন্ট আমরা জানি যে স্ল্যাবের হচ্ছে না, টপের রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো যেই স্পেসিংটা আসলো, এটা আবার আমাকে যেটা চেক করতে হবে সেটা হলো ম্যাক্সিমাম স্পেসিং যেটা আসছিল আমাদের 18 ইঞ্চি, তার চেয়ে এটাকে অবশ্যই কম হতে হবে। এটা আমাদের জন্য ওকে আছে। বলো এখানে ক্যালকুলেশন বা কোনো কিছু বুঝতে কি সমস্যা আছে? প্লাস এস এর অংশটা স্যার আবার একটু কিসের অংশটা? প্লাস এস 0.27 ইঞ্চি স্কোয়ার বাই ফিট। মানে এটা কিভাবে আসলো জি স্যার। এই অংশটা? এটা হচ্ছে না, তুমি যদি এইভাবে ক্যালকুলেট করো এজটা 6.43 মাল্টিপ্লাইড বাই 12 ডিভাইডেড 0.9 ইন্টু 60 ইন্টু 5.5 মাইনাস a বাই 2 যেটা ছিল, সেই a বাই 2টাতে তুমি এখন প্রথমবার আমরা ইনিশিয়ালি এর ভ্যালু নিয়েছিলাম হচ্ছে 1 ইঞ্চ, অ্যাসিউম করে নিয়েছিলাম যেহেতু আমরা জানি না। তো এখন তুমি একটা আইডিয়া পাচ্ছ যে এটা 0.42 ইঞ্চিস এর কাছাকাছি আসবে। পরের ধাপে তুমি ট্রায়াল যখন দিবা তখন এটা 0.42 ডিভাইডেড, এটা যদি করো তাহলে হচ্ছে তুমি 0.27 পাবে। যেহেতু এটা খুবই ক্লোজ, আমাদের আর ফার্দার হচ্ছে হলো ট্রায়াল দিতে হবে না। বাট এটা ধরো 0.29 আসছে, তোমার এখানে এএস এর ভ্যালু আসলো সে ধরো 0.1, তার মানে আরো একটা ট্রায়াল দিতে হবে। সেটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসিডিউরে আগাইতে হবে। যখন এএসটা খুব কাছাকাছি চলে আসে তখন আর ট্রায়াল দিতে হবে না। এই এএস দিয়ে যদি আবার তুমি ফার্দার এ বের করো, দেখবা যে ওইটা কথার কথা 0.43 আসবে বা 0.45 আসবে, এর চেয়ে বেশি চেঞ্জ হবে না। সেইভাবে ট্রায়াল দিবা। আচ্ছা, আর কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে? যদি বুঝতে সমস্যা না হয়, আমাদের আরো কিছুটা বাকি আছে, সেটা আমরা তাহলে নেক্সট দিন আশা করি শেষ করে ফেলতে পারবো। স্যার ওটা কি স্যার সবসময় কি স্যার 4ই ধরবো না স্যার? কোনটা? স্পেসিং এর ক্ষেত্রে স্যার? এটা জি স্যার। না 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 না, এটা ভ্যারিয়েবল হতে পারে, নাম্বার 3 হতে পারে, এটা তোমার ইচ্ছা। বিমে আমরা কি করছি, বিমে যে আমরা যখন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করছি, আমরা চিন্তা করছি যে কত নাম্বার দিব, এটা তোমার ইচ্ছা, তুমি কত নাম্বার দিবা। নাম্বার 3 হতে পারে, নাম্বার 3-4 জেনারেলি স্ল্যাবের মধ্যে চলে আসে, বা নাম্বার 5 দিতে পারো। এর চেয়ে বড় আর দেওয়ার সুযোগ থাকে না, কারণ সেই ক্ষেত্রে স্পেসিং অনেক ছোট হয়ে আসবে, সরি বড় হয়ে আসবে স্পেসিং। তো জেনারেলি 3 আর 4 এই দুইটাই দেখবা যে কভার করে। যে নাম্বার 4 দাও, সেই ক্ষেত্রে যেটা হবে যে তোমার স্পেসিং অনেক বেড়ে যাবে, ম্যাক্সিমাম স্পেসিং দিয়ে এক্সিট করে যাবে। ঠিক আছে, এটা ভ্যারিয়েবল, এটা তোমার নিজের উপরে। ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে হচ্ছিল আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, তোমরা হলো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।